দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারের সাথে আছি আমরা দুজন, আমি উর্মিয়া হাসান এবং আমি তারিক মাহমুদ। নিউজ আওয়ার শুরু করার আগে শুরুতেই দেখে নেব প্রধান শিরোনামগুলো। দুর্বৃত্তদের খুঁজে পেতে জনগণের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। যাত্রাবাড়িতে 2 পুলিশ হত্যায় জামায়াত ছাত্রদলের 6 নেতাকর্মী গ্রেপ্তার। কারফিউ শিথিলের সময়ে রাজধানী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস। লাইসেন্স প্রদান ও গাড়ি নিবন্ধন সহ বিআরটি এর সব সেবা আপাতত বন্ধ। অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ নাশকতা। Sponsored by Abiba Finance Limited. শুনছিলেন শিরোনামগুলি। VSL Angle Channel HB VSL Vikrampur Steel Limited। এবারে পুরো সংবাদ। কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তদের তাণ্ডব পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা মনে করিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের আনাচে কানাচে পালিয়ে থাকা এই নাশকতাকারীদের ধরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান তিনি। দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী আজ সকালে এই আহ্বান জানান। 60 বছরের ইতিহাসে এমন নৃশংসতা কখনো দেখেনি দক্ষিণ এশিয়ার প্রথম পূর্ণাঙ্গ টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন বিটিভি। 1964 সালে সম্প্রচার শুরুর পর 2007 সালে প্রবল ঘূর্ণিঝড়ের কারণে মাত্র 3 ঘন্টার জন্য অন্ধকার ছিল এই টিভি চ্যানেলটির পর্দা। তবে এবার কোটা বিরোধী আন্দোলনের নামে নাশকতায় প্রায় 24 ঘন্টার জন্য সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে দেশের প্রথম টেলিভিশন জাদুঘর, ক্ষতিগ্রস্ত করেছে আর্কাইভের অমূল্য সম্পদ। বিটিভি ভবনের ধ্বংসস্তূপ পরিদর্শনে এসে দেশজুড়ে এমন নৃশংসতার নানা ঘটনার বর্ণনা দিলেন প্রধানমন্ত্রী। আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই, হাসপাতালে চিকিৎসা করতে গেছে, সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে ঝুলিয়ে রেখে দিয়েছে পুলিশ। সেই উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ, তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে। শেখ হাসিনা বলেন, আন্দোলনকারীদের সকল দাবি মেনে নেয়ার পরও তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের উস্কে দেয়া হয়েছে। একটা মানলে আরেকটা, আরেকটা মানলে আরেকটা। 1 দফা কোটা সংস্কার, তার থেকে চলে গেল 3 দফা, তারপরে 6 দফা, তারপরে 8 দফা, তারপরে আবার 4 দফা। যখনই যেটা চাচ্ছে দিয়ে দিই, তখন আরও একটা দফা। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়াকে উদ্দেশ্য করে সরকার প্রধান বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রবাসীদের আইন ভাঙতে উস্কানি দিচ্ছে। লন্ডন থেকে নির্দেশ যায়, যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না, আজকে যে বাঙালিরা ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে, তাদের কি অবস্থা হয়, আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কিনা। যারা বিটিভি, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে মানুষকে দুর্ভোগে ফেলেছে, তাদের শাস্তির আওতায় আনার কথা আবারও জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 71-এর পাক হায়না কিংবা তাদের এ দেশীয় দোসর অথবা 75-এর খুনি চক্র এ পর্যন্ত কেউই রাষ্ট্রীয় গণমাধ্যমে এইভাবে নৃশংসতা চালায়নি। তাই বিটিভি ভবন পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্ন, এই দুর্বৃত্তরা কোন দেশের নাগরিক, তারা কতটা নৃশংস? একই সঙ্গে সারা দেশের আনাচে কানাচে থেকে এই দুর্বৃত্তদের খুঁজে বের করার জন্য দেশবাসীর সহায়তা চান তিনি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, বিটিভি ভবন, রামপুরা, ঢাকা।
কোটা সংস্কারের নামে সহিংসতা সহ প্রতিটি হত্যাকাণ্ডের দায় বিএনপি জামায়াতের। এর বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশে যেভাবে হত্যাকাণ্ড, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে, সিসিটিভিতে তাদের আচরণ দেখে পরিষ্কার বোঝা যায় তারা সাধারণ শিক্ষার্থী নয়, বিএনপি জামায়াতের ক্যাডার। বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, থলের বিড়াল বের হতে শুরু করেছে। দেশি বিদেশি সব কুচক্রী মহলের চেষ্টা ব্যর্থ হবে বলেও জানান তিনি। ধ্বংসযজ্ঞ থামানো সম্ভব। হত্যা, ধ্বংস, অগ্নি সন্ত্রাসের দায় সম্পূর্ণভাবে বিএনপি জামাত এবং তাদের দোসরদের। শিক্ষার্থীদের আন্দোলন ছিল শিক্ষা প্রতিষ্ঠানে, সে আন্দোলনকে উস্কে দিয়ে দেশ বিরোধী অপশক্তি বিএনপি জামাত সেটাকে সর্বত্র ছড়িয়ে দিয়েছে। যাত্রাবাড়িতে 2 পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় জামায়াত ও ছাত্রদলের 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এক নারী সাংবাদিককে যৌন হয়রানি ও লাঞ্ছনার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। কোটা সংস্কার আন্দোলনের সময় গত 19 জুলাই যাত্রাবাড়িতে 2 পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে দুষ্কৃতিকারীরা। এরপর সেই লাশ আটকে রাখে তারা। একদিন পর সেই 2 লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 6 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 6 জনই ছাত্রদল এবং জামায়াতের নেতাকর্মী বলে দাবি করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে সরকারকে বেকায়দায় ফেলাই ছিল মূল উদ্দেশ্য। একটা রাষ্ট্রকে অকার্যকর করার জন্য একটি চক্র, তারা বারবারই ব্যর্থ হচ্ছে পুলিশের কারণে, যার কারণে তারা এখন পুলিশকেই তারা টার্গেট করেছে। জামাত শিবির চক্র, বিএনপির চক্র কোন বাসাবাড়িতে আছে, কারা হত্যাকাণ্ডে অংশ, তাদেরকেও আমরা খুঁজছি এখন তারা কোন বাড়িতে আছে। যে বাড়ি থাকবে সেখানে তাদের ধরে নিয়ে আসবো আমরা। এদিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এক নারী সাংবাদিককে মারধর, যৌন হয়রানি ও লাঞ্ছনার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার সাইনবোর্ড এলাকায় খবর সংগ্রহ ও ছবি তোলার সময় সেখানে আন্দোলনরত কয়েকজন বিএনপি নেতা এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। পরে আরেক বিএনপি নেতা, স্থানীয় কাউন্সিলর, তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় হাসপাতালে পাঠান। শহীদুল ইসলাম টিটু সভাপতি ফতুল্লাহ থানা বিএনপি, তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার কথা মতো আরও আমরা 2 জনের নাম পাই। একজন হচ্ছে ইকবাল, আরেকজন হচ্ছে মামুন মাহমুদ, তাদেরও আমরা গ্রেপ্তার করব। অন্যদিকে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 9 জঙ্গির মধ্যে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়ুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। 9 ঘন্টা শিথিলের পর বিকেল 5টা থেকে আবার কারফিউ চলছে রাজধানীতে। কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। তার কাছ থেকে জানবো এই মুহূর্তের অবস্থা। সম্রাট, আপনি তো আছেন কারওয়ান বাজার এলাকায়, আজ ছুটির দিন ছিল, অনেকেই কাজে বেরিয়েছিলেন, তো 9 ঘন্টা শিথিলের পর 5টায় কারফিউ আবার শুরু হয়েছে। এই মুহূর্তে যানবাহন কেমন দেখছেন রাস্তায়? গত কয়েকদিন ধরেই কারফিউ চলমান, আজকে যদি সময়ের হিসাব বলি 7 দিন ধরে চলমান। আর এই 7ম দিনে এসে আমরা দেখছি সবচেয়ে বেশি সময়ের যে শিথিলতা, অর্থাৎ সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 9 ঘন্টার যে সময়, সেই 9 ঘন্টা এই শিথিল করা হয়েছে কারফিউ। তো এই কারফিউ আজকেও যেমন বলবৎ আছে 9 ঘন্টার শিথিলতা, ঠিক একইভাবে আগামীকালও থাকবে। তো এই 9 ঘন্টার শিথিলতায় আমরা দেখেছি যে সকাল থেকেই মানুষজনের আনাগোনা তুলনামূলক কম ছিল। যদিও সাপ্তাহিক শুক্রবার আমরা দেখি সকালবেলা একটা বাজার করার ব্যাপারে মানুষজনের আগ্রহ থাকে এবং সেই সকালটাতেই মানুষজনের ভিড় বাজারগুলোতে তুলনামূলক বেশি থাকে। তবে আজকে তুলনামূলক কমই ছিল এবং আমরা দেখেছি দুপুরের পর থেকে মানুষজনের আনাগোনা মূল সড়কগুলোতে কিছুটা বেড়েছে। ঠিক একইভাবে যানবাহনের চলাচলও কিন্তু বাড়তি যানবাহন ছিল রাস্তায়। এবং 5টার পর থেকে এই যে শিথিলতা উঠে যাওয়া, অর্থাৎ 5টার পর থেকে আবারও যথারীতি কারফিউ শুরু হয়েছে। তবে আমরা সড়কে দেখতেই পাচ্ছি যানবাহন চলাচল করছে, জনসাধারণও এখানে আনাগোনা আছে এবং গণপরিবহন যেগুলো এই কয়েকদিন চলাচল করতে পারেনি সেসব গণপরিবহনও যথারীতি এখানে চলাচল করছে। অর্থাৎ যে বিশেষ পরিস্থিতিতে কারফিউটা দেওয়া হয়েছিল সেই পরিস্থিতির পর
আমরা কিন্তু দেখেছি যে মানুষজনের যে আনাগোনা সেটি কিন্তু বেড়েছে এবং সহিংসতার যে ব্যাপারটা সেটিও কিন্তু তুলনামূলক কমে এসেছে। তার কারণেই হয়তো বা আমরা এখন দেখতে পাচ্ছি গত 3 দিন ধরে যে কারফিউ যখন শিথিল করে তখনও মানুষজনের যেমন আনাগোনা থেকে কারফিউ আবার পুনরায় বলবৎ করার পরও দেখা যায় যে মানুষজনের আনাগোনা ঠিক কিছুটা থেকেই যায় রাস্তায়। আমরা সেটি এখন দেখতে পাচ্ছি এখানে। এর আগের বুলেটিনেও জানাচ্ছিলাম যে মানুষজন 5টার পরও বাইরে আছেন এবং কি তারা তাদের যে নিয়মিত কাজ সেগুলো কিন্তু তারা করছেন এবং যাতায়াতটাও স্বাভাবিক রয়েছে। ঠিক একইভাবে আমরা এখন যেটি দেখছি যে মানুষজনের যাতায়াত যথারীতি আছে, রাস্তাঘাটে মানুষজনও আছে। উর্মি। সম্রাট, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে সময়ের সাথে সাথে রাস্তাঘাটে মানুষের আনাগোনা বাড়ছে, সেই সাথে রাজধানী থেকে আন্তজেলা বাস চলাচল শুরু হয়েছে। কারফিউ শিথিলের সময় গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন জায়গায় ছেড়ে যাচ্ছে বাস, তবে ট্রেন চলাচল শুরু হয়নি। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে টানা কয়েকদিন বন্ধ রাখা হয় আন্তজেলা বাস চলাচল। এতে রাজধানীর সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি এখন স্বাভাবিক। রাজধানীতে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় আন্তজেলা বাস চলাচল শুরু হয়েছে। আজকে 6:30 থেকে অপারেট করতে পেরেছি এবং স্বাভাবিক নিয়মে গাড়ি ছেড়েছি। এখনো গাড়ি দেখতে পাচ্ছেন যাচ্ছে। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত গাড়ি চলবে, এরপরে গাড়ি বন্ধ। এরপরে যদি কোনো শ্রমিকরা গাড়ি নিয়ে বের হয়, ড্রাইভার পড়ে নিজ দায়িত্বে, এর যদি ক্ষতি হয় কোনো মালিক পক্ষে কোনো দায়ী হবে না। চেনা রূপে ফিরতে শুরু করেছে গাবতলী বাস টার্মিনালও, তবে যাত্রী কম থাকায় এখান থেকে গাড়ি ছেড়েছে কম। আগের মতোই শিডিউল যেভাবে শিডিউল ছিল শিডিউলেই যেতে আছে। আমরা বিকাল 4টা-5টা পর্যন্ত যেসব গাড়ি আছে ওই পর্যন্ত ছাড়ছি, এরপরে আর ছাড়া হচ্ছে না। সহিংসতার কারণে যারা রাজধানীতে আটকা পড়েছিলেন তারাও ফিরতে শুরু করেছেন। যেহেতু দূরপাল্লার বাস চলা শুরু হয়েছে গতকাল থেকে, তো এই জন্য এখন আমি ঢাকা ছাড়ছি। আগে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ভয়ের কারণে যাইতে পারি নাই। সেনাবাহিনী নামার পরে দেশ সুষ্ঠু আছে, তো আগের আতঙ্কটা এখন নাই। এদিকে 8 দিন ট্রেন পরিচালনা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সীমিত আকারে কম দূরত্বের মধ্যে কয়েকটি ট্রেন চলাচলের কথা ছিল রেলের, কিন্তু তা চালু হয়নি শুক্রবারেও। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। বিআরটিএর সব কার্যক্রম আপাতত বন্ধ। কোটা আন্দোলন ঘিরে চলা নাশকতায় অবকাঠামোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সার্ভারও, যার কারণে গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সহ বিআরটিএর দেয়া 19টি সেবার কোনোটি আপাতত দেয়া যাচ্ছে না। কবে নাগাদ এটি চালু হবে সেটাও নিশ্চিত নয়। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। 19 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী চলা নাশকতায় বাদ পড়েনি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান বিআরটিএ। বিআরটিএ মিরপুর সার্কেল অফিসে ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার বা ভিআইসির যন্ত্রপাতি নির্বিচারে ভাঙচুর চালায় নাশকতাকারীরা। জ্বালিয়ে দেয় গাড়ি, যন্ত্রপাতি ও সার্ভার কেবল। হয়েছে লুটপাটও। সাধারণ মানুষের পরিশ্রমের টাকায় সাধারণকেই সুবিধা দিতে বানানো এই স্থাপনা যেন মুহূর্তেই চুরমার হয়ে যায়। হামলার ক্ষতচিহ্ন এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে অফিস জুড়েই। ভেস্তে গেছে গাড়ির অত্যাধুনিক ফিটনেস কার্যক্রম। কবে বিআরটিএর কার্যক্রম শুরু হবে, কবে আমরা কাগজপত্র নবায়ন করব, এটাই আর কি আমাদের একটা চিন্তার বিষয়। বিআরটি বন্ধ, এখন কি করণীয় আমি জানি না। এই যে বললো ওইখানে নোটিশ টাঙানো আছে। কর্তৃপক্ষের কাছে প্রশ্ন ছিল, কবে নাগাদ সেবা মিলবে বিআরটিএ থেকে? দুর্বৃত্তদের হামলায় আমাদের মূল সার্ভার ক্ষতিগ্রস্ত হয় এবং মিরপুরের যে ভিআইসি সেটা সম্পূর্ণ ভাঙচুর এবং অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়। এতে আমাদের সমগ্র বাংলাদেশে বিআরটিএ রিলেটেড সেবা বন্ধ হয়ে গেছে। গত 16 জুলাই পর্যন্ত যাদের স্লিপের মেয়াদ ছিল তারা আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত তাদের এটা বলবৎ থাকবে। ভিআইসি ছাড়া অন্যান্য কার্যক্রম আমরা আগামী 16 সেপ্টেম্বরের মধ্যে শুরু করতে পারবো। বিআরটিএ মিরপুর অফিসে হামলার ঘটনায় কাফরুল থানায় মামলা হয়েছে। এ ঘটনায় চলছে বিভাগীয় তদন্ত। 5 সদস্যের কমিটির প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা নেবে সংস্থাটি। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বাইজিৎ স্টিল বিরতি। এরপর আরো থাকছে
বাজারে বেড়েছে পণ্য সরবরাহ, কমছে নিত্য পণ্যের দাম। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার সকালে সাইদের পরিবারের হাতে 7.5 লাখ টাকার চেক তুলে দেন প্রতিনিধি দল। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল আসাদ উপস্থিত ছিলেন। গত 16 জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় নিহত হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ। রাজধানীর কারওয়ান বাজারে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে এই দুর্ঘটনার শিকার হন তিনি। পরে আহত অবস্থায় দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় তাকে। ঘটনায় সিএনজি অটোরিকশা জব্দ করার পাশাপাশি আটক করা হয়েছে চালককে। ফার্মগেট থেকে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিল সিএনজি অটোরিকশাটি। রাস্তা ফাঁকা থাকায় বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পুবালী ব্যাংক পিএলসি। বাজার পরিস্থিতি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় নিত্যপণ্যের সরবরাহ বেড়েছে। এতে করে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। তবে চলমান পরিস্থিতি উচ্চ মূল্যস্ফীতি তথা অর্থনীতিতে নতুন করে সংকট তৈরি করছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আরাফাত ইসলাম শুভ রিপোর্ট। গত কয়েকদিনের সহিংস ঘটনায় দেশের নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল। ফলে রাজধানীর বাজারে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। কারফিউর পর পরিস্থিতির উন্নতি হয়। রাজধানীর বাজারে পণ্যের সরবরাহ বেড়ে যাওয়ায় দামও কিছুটা কমতে শুরু করেছে। সরবরাহ বাড়ার কারণে মাছের বাজার দাম কমতেছে আস্তে আস্তে। এখন কারফিউ মোটামুটি শিথিল আছে, এই জন্য মুরগির দাম অনেক কম। এখন আবার গাড়িতে চলতেছে, আলাদা মাল বড় আসতেছে, দাম কম আছে এখন। বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি কমেছে 20 থেকে 30 টাকা। তবে নতুন করে বাড়েনি আলু, পেঁয়াজ সহ মুদি পণ্যের দাম। মাছের ক্ষেত্রেও কেজি প্রতি 50 টাকা থেকে 150 টাকা পর্যন্ত দাম কমেছে। 50 টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন মুরগির দাম আর অপরিবর্তিত গরু ও খাসির মাংসের দাম। গেল কয়েকদিনের কারফিউ কিছুটা শিথিল হওয়ায় বাজারে ক্রেতা উপস্থিতি তুলনামূলক বেড়েছে। পণ্যের সরবরাহ নিয়ে অভিযোগ না থাকলেও ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে যাচ্ছে বলছেন ক্রেতারা। যেভাবে পর্যাপ্ত পরিমাণে টাকা নিয়ে আসতেছি সেই হিসেবে পরিমাণটা কমাই দিতে হচ্ছে। আগে দাম বেশি ছিল, তারপরে এই পরিস্থিতির কারণে আরো বেড়ে গেছে, তার মানে কষ্টটা আরো বেড়ে গেছে। দামটা আসলে হয়তো আনতে পারতেছে না, সেই কারণে একটু বেড়েছে, কিন্তু এটা আসলে মনিটরিং করা উচিত। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক অস্থিরতা এবং পরবর্তীতে জারি হওয়া কারফিউর কারণে পণ্য সরবরাহ ব্যাহত হয়। এর ফলে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি আরো বাড়বে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। সাপ্লাই চেইনের যদি ডিস্টোরশন হয়, ক্ষতি হয়, তাহলে সেটার উপর কিন্তু আমরা জানি যে সেটা মূল্যস্ফীতিকে উস্কে দেয়। অতএব এই মূল্যস্ফীতিকে কিভাবে প্রতিহত করবে সেটা একটা বিষয়। আরেকটা জায়গা হচ্ছে এই অর্থনৈতিক ক্ষতি, সেটা কিন্তু রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি, রাষ্ট্রীয় ব্যয়ভার কিন্তু রাষ্ট্রের ঘাড়েই চাপবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী সদ্যবিদায়ী 2023-24 অর্থবছরের গড় মূল্যস্ফীতি হয়েছে 9.72%, যা অর্থবছর ওয়ারি হিসাবে অন্তত এক যুগের মধ্যে সর্বোচ্চ। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা। জানাবো মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা।
পঞ্চগড়ের আটোয়ারিতে মিশ্র ফলের বাগান আর গাছের চারা বিক্রি করে স্বাবলম্বী তরুণ মাসুদ রানা। কৃষি আর পর্যটনকে এক করে নতুন কিছু করার পরিকল্পনা এই উদ্যোক্তার। উপজেলার বলরামপুরে 17 বিঘার বিশাল বাগানে আছে আম, মালটা, কমলা, পেয়ারা, আঙুর ছাড়াও চেনা অচেনা নানা ফলের গাছ। তার বাগানে আছে কয়েক লাখ চারা গাছ। আইন বিষয়ে লেখাপড়া করে কর্মজীবন শুরু মাসুদ রানার। তবে সে পেশা ছেড়ে 6 বছর আগে মাত্র 1 বিঘা জমিতে ফল চাষের শুরু পুঁজি ছিল 2 লাখ টাকা। এখন কেবল ফল গাছের চারা বিক্রি হয় বছরে 30 লাখ টাকার, আর লাখ 10 টাকা আসে বাগানের ফল থেকে। বাগানে কটেজ, সুইমিং পুল সহ বিভিন্ন সুবিধা রেখে পর্যটন বাণিজ্যের পরিকল্পনা রয়েছে তরুণ এই উদ্যোক্তার। জানাবো দেশের বাইরের খবর। গাজা যুদ্ধ শেষ করার সময় এসেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এক প্রতিবেদনে বিবিসি জানায়, গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়েও কঠোর মনোভাব নিয়ে কথা বলেন কামালা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি। সংশ্লিষ্টরা জানান, বৈঠকে দুজনের মধ্যে গঠনমূলক এবং খোলামেলা আলোচনা হয়েছে। গাজায় হতাহতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কমলা বলেন, কিভাবে ইসরায়েল নিজেকে রক্ষা করছে তা গুরুত্বপূর্ণ। ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রচার চালিয়ে আসার একদিন পরই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন তিনি। প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে একযোগে নাশকতা চালানো হয়েছে। এতে বহু ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অন্তত 8 লাখ মানুষ। শুক্রবার ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা SNCF বলেছে, গতরাতে একযোগে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয়। এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইন। ইস্পাহানি স্পোর্টস নিউজ। গ্রেটেস্ট শো অন আর্থ, এই গ্রহের সবচেয়ে বড় কোনো আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন আজ শুরু হচ্ছে। প্যারিস অলিম্পিক বাংলাদেশ সময় রাত 11:30টায় শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমবারের মতো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে স্টেডিয়ামের বাইরে সেন নদীর তীরে। মহাযজ্ঞের উদ্বোধন ঘিরে মহা আয়োজনই বটে। প্যারিস অলিম্পিকের মূল থিম গেমস ওয়াইড ওপেন, আর এটি সামনে রেখেই অনেক নতুনত্বে বিশ্বের সেরা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। শিন নদীর তীরে মহা আয়োজন, বর্ণাঢ্য অনুষ্ঠান ঘিরে শিন নদীও সেজেছে নতুনভাবে। 6 থেকে 7 হাজার অ্যাথলেট আইফেল টাওয়ারের পাশের অস্টারলিটস সেতু থেকে নৌকা ও বার্জে করে শিন নদীর 6 কিলোমিটার পাড়ি দেবেন। বিশেষভাবে তৈরি স্ট্যান্ড থেকে এই আয়োজন উপভোগ করবেন প্রায় 5 লাখের বেশি দর্শক। টিকিট ছাড়াও আশেপাশের ভবনের বারান্দা থেকেও বিনামূল্যে উপভোগ করা যাবে এই অনুষ্ঠান। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সাজানো হয়েছে প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জোলির পরিকল্পনায়। AFP জানিয়েছে, পুরো অনুষ্ঠানটিকে 12টি ভাগে ভাগ করা হয়েছে, যেখানে মোট 3000 নৃত্য ও সঙ্গীত শিল্পী এবং বিনোদন কর্মী অংশ নেবেন। বাংলাদেশ সময় রাত 11:30 থেকে শুরু উদ্বোধনী অনুষ্ঠান, চলবে 4 ঘন্টা। দিনের আলোয় আয়োজন শুরু হলেও অনুষ্ঠানের শেষ অংশ ফ্রান্সের গোধূলি বেলায়। প্যারিসের অপরূপ সূর্যাস্তের মুহূর্তও প্রাণ ভরে উপভোগ করতে পারবেন দর্শকরা। প্যারেডের পাশাপাশি সঙ্গীতানুষ্ঠানে আকর্ষণের কমতি নেই, তবে বিতর্কও স্পর্শ করেছে একটু। ডানপন্থী রাজনীতিবিদদের আপত্তির পরও প্রখ্যাত ফরাসি সঙ্গীতশিল্পী আয়া নাকামুরার অন্তর্ভুক্তি অনুষ্ঠানে নাখোশ অনেকেই। উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণীয় একটি অংশ হতে পারে শিন নদীতে সাবমেরিন ভেসে ওঠা।
অলিম্পিক ভিলেজে করোনার হানা উদ্বেগ বাড়ালেও উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে বদ্ধপরিকর আয়োজকেরা। দর্শকদের নিরাপত্তায় নিয়োজিত থাকছে প্রায় ৪৫,০০০ নিরাপত্তা কর্মী। জেনিয়া চিশিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। সেমিফাইনালে ভারতের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিদের ১০ উইকেটে উড়িয়ে দিয়ে নবমবারের মতো নারী এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে ভারত। ডাম্বুলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে টাইগ্রেসরা। রেণুকা সিং এর বোলিংয়ের তোপে ৩৩ রান তুলতেই হারায় ৫ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত অধিনায়ক নিগার সুলতানার জ্যোতির ৫১ বলে ৩২ রানের সৌজন্যে ৮ উইকেটে ৮০ রানে থামে বাংলাদেশ। শেষ ওভারে কোনো রান না দিয়ে ২ উইকেট নেন ভারতের বাঁহাতি স্পিনার রাধা যাদব। স্বল্প পুঁজি নিয়ে রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে কোনো প্রতিরোধই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। স্মৃতি মান্ধানার ৫৫ ও শেফালি বর্মার অপরাজিত ২৬ রানে কোনো উইকেট না হারিয়ে ৯ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। এই ছিল আজকের নিউজ আওয়ারের আয়োজন। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দুর্বৃত্তদের খুঁজে পেতে জনগণের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। যাত্রাবাড়িতে ২ পুলিশ হত্যায় জামায়াত ছাত্রদলের ৬ নেতাকর্মী গ্রেপ্তার। কারফিউ শিথিলের সময়ে রাজধানী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস। লাইসেন্স প্রদান ও গাড়ি নিবন্ধন সহ বিআরটিএর সব সেবা আপাতত বন্ধ। অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ নাশকতা। বাজারে বেড়েছে পণ্য সরবরাহ, কমছে নিত্যপণ্যের দাম। গাজায় যুদ্ধের ইতি টানার এখনই সময়, নেতানিয়াহুকে বললেন কমলা হ্যারিস। এবং বাংলাদেশকে হারিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে ভারত। স্পন্সর্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড। এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।